আসসালামু আলাইকুম, স্বাগতম হেডলাইন পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ নাবিল। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পের গাজা পরিকল্পনা ঘিরে উভয় সংকটে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রেল যোগাযোগ স্থাপনে সম্মত ইরান তুরস্ক, শিগগির শুরু হবে নির্মাণ কাজ। মৃত্যুঝুঁকি নিয়ে বিধ্বস্ত ভবনে বাঁচার চেষ্টায় গাজাবাসী। অবৈধ অভিবাসীদের জন্য গুদামকে আটক কেন্দ্রে বানাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম বড়দিনের ভাষণে গাজার ফিলিস্তিনিদের দুর্দশার কথা তুললেন পোপ লিও। নাইজেরিয়ায় মার্কিন হামলা, লক্ষ্য আইএস ঘাঁটি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি হেডলাইন পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ নাবিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সামনে এখন এক বিশাল ভূরাজনৈতিক চ্যালেঞ্জ দাঁড়িয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিশ্লেষণ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বরাবরই ইসরায়েল ঘেঁষা হিসাবে পরিচিত, এবং তার গাজা সংক্রান্ত নতুন পরিকল্পনা পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ একদিকে আমেরিকার সাথে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন, আর অন্যদিকে দেশের সাধারণ মানুষের আবেগ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির চাপ রয়েছে। জেনারেল আসিম মুনির বর্তমানে এমন এক অবস্থানে আছেন যেখানে তাকে একই সাথে ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক রাখতে হচ্ছে, আবার মুসলিম বিশ্বের নেতৃত্বদানকারী দেশগুলোর সাথেও তাল মেলাতে হচ্ছে। অথচ ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান যদি কোনো বিশেষ অবস্থান নেয়, তবে তা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। দর্শকরা, আপনারা কি মনে করেন, পাকিস্তান কি পারবে এই ভারসাম্য বজায় রাখতে, নাকি তাদের কোনো এক পক্ষ বেছে নিতে হবে? তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমাদের এই বিশ্লেষণমূলক আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাকিস্তানের অর্থনীতি এখন আইএমএফের ঋণের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, এবং আমেরিকার সায় ছাড়া এই ঋণ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে, যার ফলে আসিম মুনিরকে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলতে হচ্ছে, যেন দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় আবেগ ক্ষুণ্ণ না হয়, আবার আন্তর্জাতিক সমর্থনও হারানো না লাগে। ট্রাম্পের পরিকল্পনায় গাজার ভবিষ্যৎ এবং সেখানে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে যে ধরনের প্রস্তাবনা আসার গুঞ্জন রয়েছে, তা পাকিস্তানের নীতিগত অবস্থানের সাথে সাংঘর্ষিক হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। এবং এই পরিস্থিতিতে সেনাপ্রধানের ভূমিকা হবে অত্যন্ত নির্ণায়ক, কারণ পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে সেনাবাহিনীর একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রভাব সব সময়ই বিদ্যমান থাকে। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব বা কাতারও ট্রাম্পের এই পরিকল্পনার দিকে গভীর নজর রাখছে, এবং পাকিস্তান যদি তাদের সাথে সমন্বয় করে না চলে, তবে তারা মুসলিম উম্মার মধ্যে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে, যা আসিম মুনিরের জন্য এক গভীর উভয় সংকট। এই পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব, তাই আমাদের সাথেই থাকুন এবং আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগায়। ইরান এবং তুরস্কের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের যে সমঝোতা হয়েছে, তা এই অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে, এবং শীঘ্রই এর নির্মাণ কাজ শুরু হওয়ার ঘোষণা আসায় ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে এই দীর্ঘ রেল লাইন স্থাপনের মূল লক্ষ্য হল এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের একটি দ্রুত ও সাশ্রয়ী বিকল্প পথ তৈরি করা, যা কেবল ইরান বা তুরস্কের জন্যই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বাণিজ্যের নতুন দুয়ার খুলে দেবে। ইরান বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকলেও তুরস্কের সাথে এই মেগা প্রজেক্টটি তাদের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে, এবং তুরস্ক এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারে তাদের প্রভাব আরও শক্তিশালী করতে পারবে। এই প্রকল্পের কারিগরি দিক এবং রুট পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে ট্রাকে পণ্য পরিবহনের উপর নির্ভরতা অনেক কমে যাবে, যা পরিবেশ রক্ষায় এবং খরচ কমাতে বড় ভূমিকা রাখবে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। ইরান তুরস্কের এই বন্ধুত্ব কেবল অর্থনৈতিক নয়, বরং এর একটি কৌশলগত গুরুত্বও রয়েছে, কারণ এটি আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য বৃদ্ধির বার্তা দিচ্ছে, যা পশ্চিমা দেশগুলোর ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে সহায়ক হবে। এই নির্মাণ কাজের অগ্রগতি এবং এর ফলে কোন কোন পণ্য আমদানিতে সুবিধা হবে, তা নিয়ে আমাদের পরবর্তী রিপোর্টে আরও বিস্তারিত তথ্য থাকবে। এবং আপনারা যদি এই রেল প্রজেক্ট সম্পর্কে আরও কিছু জানতে চান, তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমরা দেখছি যে চীনও এই রেল রুটের সাথে সংযুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে, কারণ এটি তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, যা ইরান ও তুরস্কের এই প্রচেষ্টাকে আরও আন্তর্জাতিক রূপদান করবে।
এই বিশাল কর্মযজ্ঞের পেছনে যে বিশাল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হবে তা নিয়ে উভয় দেশের সরকার একটি স্থিতিশীল চুক্তিতে পৌঁছেছে, যা এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গাজার সাধারণ মানুষ বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন, এবং তারা এখন এক প্রকার মৃত্যু ঝুঁকি নিয়ে বিধ্বস্ত ও ভেঙে পড়া ভবনগুলোর নিচেই বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে। যুদ্ধের বিভীষিকায় গাজার অধিকাংশ ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে, অথবা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। তবুও বিকল্প কোনো আশ্রয় না থাকায় মানুষ সেখানেই ত্রিপল বা প্লাস্টিক দিয়ে কোনো মতে রাত কাটাচ্ছে। এই ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে জেনেও শিশুরা সেখানে খেলছে, এবং মায়েরা সেখানেই খাবার তৈরির চেষ্টা করছেন, যা এক চরম মানবিক বিপর্যয়ের করুণ চিত্র ফুটিয়ে তোলে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে এই ভঙ্গুর অবকাঠামোর নিচে বসবাস করা মানুষের জন্য এক জীবন্ত মরণফাঁদ। কিন্তু গাজাবাসীর কাছে এই মুহূর্তে নিরাপত্তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে মাথার উপর সামান্য একটু ছাদের ব্যবস্থা করা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি অনুভব করতে পারেন একবেলা নিরাপদ আশ্রয়ের জন্য এই মানুষগুলোর হাহাকার কতটা গভীর? যদি আপনি এই মানবিক সংকটে ব্যথিত হন, তবে ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে আবারও এই পরিস্থিতি মনে করিয়ে দিন। গাজার আবহাওয়া এখন প্রতিকূল হয়ে উঠছে, এবং ভাঙা ভবনের ফাটল দিয়ে আসা কনকনে শীত ও বৃষ্টির মধ্যে মানুষ যেভাবে টিকে থাকার লড়াই করছে তা অমানবিকতার এক চরম উদাহরণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। সেখানে কোনো বিদ্যুৎ নেই এবং পানির চরম সংকট রয়েছে, তবুও এই ধ্বংসস্তূপের মাঝেই মানুষ তাদের ফেলে আসা স্মৃতির কাছে থাকতে চায়, এবং নিজেদের মাটি ছেড়ে যেতে তারা নারাজ। বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের প্রশ্ন, এই পরিস্থিতির সমাধান আসলে কোথায়, এবং কেন সাধারণ মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তা নিয়ে এখনই সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এই সংকটময় মুহূর্তে গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের দুর্দশার কথা সবার কাছে পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং আপনারা আমাদের সাথে থেকে এই কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে পারেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন অবৈধ অভিবাসী সমস্যা মোকাবিলায় এক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে তারা বড় বড় গুদামঘর বা ওয়্যারহাউসগুলোকে অস্থায়ী আটক কেন্দ্রে রূপান্তর করছে, যা নিয়ে দেশটির ভেতরে ও বাইরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ন্ত্রণে হিমশিম খেয়ে ট্রাম্প বা বাইডেন পরবর্তী সময়েও এই ধরনের পরিকাঠামো ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেন দ্রুততার সাথে অভিবাসীদের আটক করে তাদের আইনি প্রক্রিয়ার আওতায় আনা যায়। এই গুদামগুলোকে বিশাল সব ডরমিটারিতে রূপান্তর করা হচ্ছে, যেখানে পর্যাপ্ত আলো, বাতাস বা স্বাস্থ্যকর পরিবেশ থাকবে কিনা তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে, এবং তারা এই পদ্ধতিকে অমানবিক বলে দাবি করছে। আমেরিকার অর্থনীতিতে অভিবাসীদের একটি বড় ভূমিকা থাকলেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জনগণের এক বড় অংশের চাপ রয়েছে, যা সরকারকে এই ধরনের কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য করছে। আমাদের ভিডিওগুলো যদি আপনার তথ্যবহুল মনে হয়, তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের এই কঠিন সংবাদগুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে। গুদামগুলোকে ডিটেনশন সেন্টার বানানোর এই প্রকল্প বাস্তবায়নে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, এবং এখানে ডিজিটাল ট্র্যাকিং ও কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে যেন কোনো অভিবাসী পালিয়ে যেতে না পারে। সমালোচকরা বলছেন যে আটক কেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে অভিবাসন আইনের সংস্কার করা বেশি জরুরি ছিল, কিন্তু সরকার মনে করছে এই পদ্ধতি দ্রুত ফল দেবে এবং সীমান্তে অনুপ্রবেশের হার কমিয়ে আনবে। অবৈধ অভিবাসন নিয়ে আমেরিকার এই নতুন কৌশল বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ বা সতর্কবার্তা হতে পারে যে আমেরিকা এখন তাদের সীমান্ত নিয়ে কতটা কঠোর অবস্থান গ্রহণ করছে। এই গুদাম আটক কেন্দ্রগুলোর ভেতরে কী ধরনের সুযোগ সুবিধা রাখা হবে এবং এর আইনি বৈধতা নিয়ে আগামী দিনে আদালতে অনেক মামলা হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, যা আমরা আপনাদের নিয়মিতভাবে জানাব। বিশ্বের ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও তার প্রথম বড়দিনের ভাষণে অত্যন্ত আবেগঘনভাবে গাজার ফিলিস্তিনিদের দুর্দশার কথা উল্লেখ করেছেন এবং বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এক শান্তির বার্তা প্রদান করেছেন। বড়দিনের মতো একটি আনন্দঘন দিনে যখন সারা বিশ্বের মানুষ উৎসবে মেতেছে, তখন পোপের এই বক্তৃতায় গাজার মানুষের দীর্ঘশ্বাস ও কষ্টের কথা উঠে আসায় এটি এক বিশেষ তাৎপর্য বহন করছে, এবং একে এক শক্তিশালী রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছেন যে যিশুর জন্মস্থানে যখন রক্তপাত আর আর্তনাদ চলছে, তখন উৎসব পূর্ণতা পেতে পারে না,
এবং তাই তিনি সকল পক্ষকে যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসার জোরালো আবেদন জানিয়েছেন। পোপের এই আহ্বান কেবল খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, বরং সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য এক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে, এবং তার এই ভাষণের পর ফিলিস্তিন ইস্যুতে নতুন করে জনমত গঠিত হতে পারে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, তারা কি মনে করেন পোপের এই ভাষণের পর বড় কোনো পরিবর্তন আসবে? তা আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের এই উদ্যোগকে সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভ্যাটিকান সিটি থেকে দেওয়া এই বক্তব্যে তিনি ক্ষুধার্ত শিশু ও অসহায় মায়েদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, যারা এই শীতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, যা শুনে সমবেত জনতা অশ্রুসিক্ত হয়ে পড়ে। পোপ লিও আরও উল্লেখ করেছেন যে ঘৃণা নয়, বরং ভালোবাসাই পারে এই দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে, এবং এর জন্য বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে তাদের স্বার্থ ত্যাগ করে মানবতার জন্য কাজ করতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ধর্ম কেবল আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মজলুমের পাশে দাঁড়ানোই হল ধর্মের আসল শিক্ষা, যা গাজার বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। পোপের এই বার্তার প্রতিধ্বনে সারা বিশ্বের গির্জা ও উপাসনালয়গুলোতে ছড়িয়ে পড়েছে, এবং এটি একটি বিশ্বজনীন শান্তিবাদী আন্দোলনে রূপ নিতে পারে, যা এই অঞ্চলের পরিস্থিতির উন্নতিতে সহায়ক হবে। নাইজেরিয়ায় সাম্প্রতিক এক দুঃসাহসিক অভিযানে মার্কিন সেনাবাহিনী ইসলামিক স্টেট বা আইএসের একটি প্রধান ঘাঁটিকে লক্ষ্য করে জোরালো হামলা চালিয়েছে, যা পশ্চিম আফ্রিকার নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মোড় নিয়ে এসেছে। মার্কিন পেন্টাগন জানিয়েছে যে এই হামলায় আইএসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার এবং জঙ্গি নির্মূল হয়েছে, এবং তাদের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে। নাইজেরিয়া সরকার দীর্ঘদিন ধরে দেশে চরমপন্থা দমনে হিমশিম খাচ্ছিল, এবং আমেরিকার এই সরাসরি হস্তক্ষেপ ও আকাশপথে হামলা তাদের সুরক্ষা দিতে বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আইএস এই অঞ্চলে তাদের নেটওয়ার্ক বিস্তার করছিল, এবং তারা কেবল নাইজেরিয়া নয়, বরং আশেপাশের দেশগুলোতেও হামলার পরিকল্পনা করছিল, যা গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়েই এই অপারেশন চালানো হয়েছে। আমাদের এই নিউজ আপডেটটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, তবে শেয়ার করুন, এবং আন্তর্জাতিক রাজনীতির নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। হামলায় ড্রোন ও অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে, এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, যদিও স্থানীয় পর্যায় থেকে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে আরও সময়ের প্রয়োজন। পশ্চিম আফ্রিকায় চরমপন্থা বিরোধী এই লড়াইয়ে আমেরিকা ও নাইজেরিয়ার এই যৌথ অবস্থান প্রমাণ করে যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনে দেশগুলো এখন আরও বেশি ঐক্যবদ্ধ। তবে এই হামলার পর আইএসের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে কিনা তা নিয়ে পুরো অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, এবং সীমান্তগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই অভিযানের ফলে ওই এলাকায় দীর্ঘদিনের অস্থিরতা কিছুটা কমবে বলে স্থানীয়রা আশা করছেন, তবে স্থায়ী শান্তির জন্য কেবল সামরিক শক্তি নয়, বরং রাজনৈতিক ও সামাজিক উন্নয়নও প্রয়োজন বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নাইজেরিয়ার এই ঘটনাপ্রবাহ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো, তাই আমাদের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এই ছিল এখনকার মতো বিস্তারিত সংবাদ। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সঠিক ও নিরপেক্ষ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক। ধন্যবাদ।